আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের সমালোচনা ও ব্যক্তির চরিত্র হনন কিংবা অযাচিত অভিযোগে অভিযুক্তকরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। যদিও জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে ভিন্ন ধারার রাজনীতির প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি যেন আবারও সেই একই ভ্রান্ত রাজনীতির বেড়াজালে আটকে পড়তে যাচ্ছে। ব্যক্তি ও দলের নিন্দা ও সমালোচনাই যেন একমাত্র নির্বাচনী কৌশল হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামাত যেন মূল প্রতিপক্ষ দলে পরিণত হয়েছে। জামাত বিএনপি 2000 থেকে 2022 সাল পর্যন্ত নানাবিধ জোটের ব্যাপারে একসাথে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন করলেও এখন এসে যেন পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। রাজনীতির এই নতুন বাস্তবতা নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। নির্বাচন হলো ভোটের লড়াই। প্রতিপক্ষের চেয়ে কে বেশি ভোট নিতে পারে তা নিশ্চিত করাই প্রতিটি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পেইনের মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গঠনমূলক কর্মসূচি, সৃজনশীল উদ্যোগ এবং জনগণকে আস্থায় নিয়ে আসার তুলনায় বরাবরই প্রতিপক্ষকে ঘায়েল করা এবং বিতর্কিত করার প্রয়াসটাই বেশি প্রাধান্য পায়। এবারও তাই হচ্ছে। গণসংযোগ থেকে ওয়াজ মাহফিলের মাঠ, সবখানেই প্রতিপক্ষের বিষেধগাড়ি যেন মূল রাজনীতি হয়ে গেছে। আর এক্ষেত্রে বিএনপির মতো বড় দলের কাছে অধিক দায়িত্বশীলতা প্রত্যাশা থাকলেও তুলনামূলক বিচারে বিএনপির রাজনীতিতেই প্রধানত প্রথাগত প্রতিপক্ষ বিরোধী ক্যাম্পেইন বেশি লক্ষ্য করা যায়। এর মধ্যে যে আপত্তি যুক্ত হয়েছে তা হলো ফটোকার্ড। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্র শিবিরের কর্মী দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি এবং বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মণিসহ একাধিক নেতা ছাত্র শিবিরের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। শিবির বলছে, ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র শিবিরকে জড়িয়ে এমন মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সেখানে ধরা পড়ল সেটাকে শিবির, এটা সত্য না মিথ্যা। ছাত্র শিবির এক প্রতিবাদ বিবৃতিতে আরও দাবি করেছে, সারা দেশে মিছিল ও ঢাকায় অবস্থান কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে রাজপথে সক্রিয় ছিল ছাত্র শিবির। কিন্তু আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন দিয়েছে, বাংলাদেশের শিবির সেটা পালন করেছে। অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারছে, সেখানেও ধরা পড়ছে শিবির। এমন উদ্ভট বক্তব্য প্রদান করেছেন সাবেক ছাত্রলীগ ও বর্তমান বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। ইতিপূর্বে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মণি আদালতের রায় থাকার পরও আবরার ফাহাদকে মেরেছে শিবির বাহিনী এমন মিথ্যা বক্তব্য প্রদান করেন। নিজেদের নিজস্ব কোনো বয়ান না থাকায় বারবার ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ দেয়। লকডাউন ঘোষণা করেছে আর বাংলাদেশে শিবির সেটা পালন করছে। ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, এই ইস্যুতে সাতক্ষীরা বিএনপির প্রার্থী আব্দুর রউফের মাহফিলের বক্তার সাথে তর্কাতর্কি এবং অশ্লীল ভাষায় গালিগালাজের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় বিএনপি প্রার্থী ওয়াজ মাহফিলে বক্তাকে একটি প্রশ্ন করেছেন, কিন্তু তার উত্তর দেওয়ার কোনো সুযোগ তিনি দিচ্ছেন না। উল্টো বক্তাকে তিনি চাপের মুখে রেখেছেন, হাত পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন, সাইজ করে দেওয়ার মতো সতর্কবার্তাও প্রদান করেছেন। ক্ষমতায় যাবার আগেও এরকম দম্ভক্তি নিয়ে সমাজের নানা মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি প্রার্থীর আশঙ্কা হয়তো এমন ছিল যে ওয়াজ মাহফিলে বক্তা যদি রাজনৈতিক বক্তব্য দেন তাহলে তার প্রভাব হয়তো স্থানীয় জামাতের প্রার্থী পেতে পারে। কিন্তু এই আশঙ্কা থেকে তিনি যে আচরণ করেছেন তা রাজনৈতিক শিষ্টাচারের আওতায় পড়ে না। এই বাস্তবতায় অনেকেই আশঙ্কা করছেন, যেহেতু সামনে ওয়াজের পূর্ণ মৌসুম, তাই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দেশের নানা স্থানে বিশৃঙ্খলা, বক্তাদের সাথে স্থানীয় সংসদ সদস্য প্রার্থীদের কথা কাটাকাটির মতো ঘটনা আরও বাড়তে পারে। ওয়াজ মাহফিল বা বক্তাদের বক্তব্যকে নিজেদের পক্ষে নিয়ে আসার প্রয়াস থেকেও এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। জামাত শিবিরেরও বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিবেচনায় ইতিমধ্যেই বিএনপির কর্মকাণ্ডের মাঝে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা
দেশবাসী প্রত্যক্ষ করেছে। কিছুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সকল মামলা তুলে নেব বক্তব্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন। এর পাশাপাশি দেশ জুড়ে চাঁদাবাজি, দখল, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, মামলা, বাণিজ্য বিএনপির নিত্যদিনের ঘটনা। নিজেদের এমন অপকর্ম আড়াল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিনিয়ত ফ্যাসিবাদী কায়দায় ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। টেলিভিশন টকশোগুলোতে দুই দলের নেতাদের পরস্পরের বিরুদ্ধে আক্রমণ, এমনকি ক্ষেত্র বিশেষে আওয়ামী ন্যারেটিভ দিয়ে জামাতকে কুপকাত করার যে চেষ্টা বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছে তা জনগণকে বেশ কৌতুক দিচ্ছে বলে মনে করা হয়। বিএনপি নেতারা এখন ৭১ সহ নানা কানেকশনে আওয়ামী লীগের মতো করে জামাতকে তুলোধুনো করছেন। এমনকি দু একজন বিএনপি নেতা জামাত নিষিদ্ধের কথাও বলছেন। জনগণের জিজ্ঞাসা, যদি জামাত এতটাই সমস্যাগ্রস্ত ও বিপজ্জনক দেশবিরোধী দল হয় তাহলে বিএনপি কিভাবে তাদের সাথে ২২ বছরের বেশি সময় ধরে জোট পরিচালনা করল? আর কেনই বা জামাতের নেতাদেরকে সরকারের অংশীদার বানিয়ে তাদেরকে মন্ত্রী বানালো? বিএনপি কি তার এইসব পদক্ষেপের জন্য অনুতপ্ত? যদি না হয় তাহলে ওই একই দলের বিরুদ্ধে নতুন করে আওয়ামী ন্যারেটিভ, অপবাদ দেয়া কতটুকু যুক্তিযুক্ত হয়? কয়েকদিন আগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালো জামাতের বিরুদ্ধে বলেছেন, বিএনপির অন্যান্য নেতারা তো আছেনই, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি ৭১-এর গণহত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন জামাতের বিরুদ্ধে, কিন্তু জামাতের সাথে তাদের বিগত দিনগুলোর সখ্যতার জন্য অনুতাপ প্রকাশ করেননি। একই সাথে তিনি জামাতের বিভিন্ন দাবি, বিশেষ করে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা, পিআর কিংবা উচ্চকক্ষ গঠন সহ নানা প্রস্তাবনা সম্পর্কে খুবই তাচ্ছিল্য করে মন্তব্য করেছেন। জামাত হঠাৎ করে 5%-এর দল থেকে ১ লাফে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলেও তিনি অভিযোগ করেন। এগুলো সবই রাজনৈতিক বক্তব্য। একই ধরনের বক্তব্য জামাতের নেতারাও দিচ্ছেন। জামাত নেতা ডক্টর তাহিরও বারবার বলছেন, বিএনপি বড় দল, তবে জনপ্রিয় দল নয়। সবচেয়ে জনপ্রিয় দল এখন জামাতে ইসলামী। জামাতের নেতারাও নিয়মিতভাবে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দুর্নীতির মতো অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করছেন। বিএনপির সাথে মিলে দীর্ঘদিনের জোট কিংবা ২০১৮ সালে বিএনপির মার্কা ধানের শীষে নির্বাচন করার বিষয়টি অবশ্য তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। বিএনপির সংস্কার প্রস্তাব বিরোধিতার প্রসঙ্গ জামাত নেতারা ফলাও করে প্রচার করছেন। তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপি সংস্কার চায় না, কারণ তারা পুরনো সিস্টেম ধরে রাখতে চায়, আর তেমনটা হলে বিএনপিরও হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে যাবার আশঙ্কা আছে। এরই মধ্যে দুদলই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিপক্ষ দলকে বেশি ছাড় দেওয়ার অভিযোগ তুলেছে। জামাতের দাবি, সরকার বিএনপিকে সন্তুষ্ট করার জন্যই তাদের প্রেসক্রিপশনে জুলাই সনদ ঘোষণা করেছে। প্রশাসনে ব্যাপক সংখ্যায় বিএনপি লোকজন আছে দাবি করে জামাতের সংখ্যা আগামী নির্বাচনেও ২০০৮ সালে নির্বাচনের মতো ইঞ্জিনিয়ার্ড নির্বাচন হবে। জামাত মনে করছে, নির্বাচনের দিনে গণভোট দিয়ে সরকার মূলত বিএনপির দাবির কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। পক্ষান্তরে এই সরকারকে জামাতের সরকার বলে মনে করছে বিএনপি। তাদের অভিযোগ, জামাতকে প্রয়োজনের চেয়ে বেশি সুযোগ দিচ্ছে সরকার। সেই সাথে প্রধান উপদেষ্টা জামাতকে ম্যানেজ করার জন্য একটি কৌশলী অবস্থান নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বলেও দলটি মনে করে। শুধু তাই নয়, দুই দলই একাধিকবার বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি নালিশ করেছে এবং অভিযোগ তুলেছে যে ওই উপদেষ্টাগণ প্রধান উপদেষ্টাকে মিসগাইডেড করেছেন। রাজনীতিতে দুটো দলের ভিন্ন ভিন্ন অবস্থান অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশে যেভাবে ব্যক্তি চরিত্র হনন হয় তা একেবারে নজিরবিহীন। সোশ্যাল মিডিয়াতেও দু দলের নেতাকর্মীরা পরস্পরের বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছেন। আর ফটোকার্ড এবং এআই প্রযুক্তি যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবকে সত্য বলে প্রচার করার মাত্রাও বেড়ে গেছে। মানুষের মন্তব্য ও ছবি মিথ্যা উপায়ে তৈরি করা হচ্ছে। অনেকেই মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অতিরঞ্জন অব্যাহত থাকলে তার প্রভাব শুধু অনলাইনে নয়, বরং অফলাইনে হয়তো সামনের দিনগুলোতেও ব্যাপকভাবে পরিলক্ষিত হবে।
অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে নতুনত্ব ও সৃজনশীলতা প্রত্যাশা করা হয়েছিল এখনো পর্যন্ত তা খুব একটা দৃশ্যমান হয়নি। জনগণ আশা করে পারস্পরিক শত্রুতা ও চরিত্র হননের চেয়ে প্রার্থীরা গঠনমূলক প্রোগ্রাম ও সৃজনশীল কর্মকাণ্ডকেই সামনের দিনগুলোতে বেশি অগ্রাধিকার দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।